প্রথম প্রশ্ন আসে না, কেন কলম করব? আমরা তো চারা করেছি, কলম করার কি প্রয়োজন আমাদের? কলম করার প্রয়োজনটা হলো, আমরা যদি একটা চারা থেকে ফল নিতে চাই, তাহলে এটা দেখা গেছে জাত ভেদে 10, 15, 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা যদি ফলন্ত গাছের সায়ন নিয়ে আমরা গ্রাফটিং করি বা কলম করি, তাহলে আমরা দেখা গেছে 1 বছর 6 মাস থেকে 1 বা 2 বছরের মধ্যে আমরা ফলন পেতে পারি। যেমন মানে কুলের ফলনটা আমরা 6 মাসের মধ্যে পেয়ে যাই। কুলে যদি আমরা এখন গ্রাফটিং করি, 6 মাস পরেই আমরা সেখান থেকে ফল সংগ্রহ করতে পারি। আমে যদি আমরা গ্রাফটিং করি, সেখান থেকে 6 থেকে 1 বছরের মধ্যে আমরা ফল সংগ্রহ করতে পারি। এরকম জাত ভেদে বিভিন্ন প্রজাতির ফলনটাকে আমরা সময়টাকে কমিয়ে নেওয়ার জন্য, যেহেতু আমরা 100 বছর হায়াতও নাই, কত বছর, 40, 50, 60, 70-এর মধ্যে বাড়া গুছ। এখন একটা গাছ লাগাইয়ে 30 বছর অপেক্ষা করে ফল খাওয়ার সময় আমাদের নেই। এই একটা উদ্দেশ্য। 2 নম্বরের উদ্দেশ্য হলো, আপনারা আরেকটা জিনিস জানেন যে এই যে একটা গাছের ফল খেয়ে সেটার বীজ থেকে যদি আপনি চারা উৎপাদন করে আপনি সেই গাছের ফল নিতে চান, তাহলে সেইটাই ওই মাতৃ গাছের গুণাগুণ না থাকার সম্ভাবনা বেশি। মনে রাখবেন, একটা গাছে 500 আম হলে 500টা ভ্যারাইটি হবে। কতটা? ওই 500 আম থেকে যদি 500টা গাছের গাছ জন্ম নেয়, 500টা গাছ থেকে 500 রকমের আম পাবেন। কত রকমের? 500 রকমের। হয় মাতৃ গুণগুণের চেয়ে ভালোও হতে পারে, নিকৃষ্টও হতে পারে, মাঝামাঝি হতে পারে, আবার কম্বাইনে সুন্দর একটা নতুন জাতের উদ্ভাবন হতে পারে। এটাকে বলা হয় ন্যাচারাল ব্রিডিং। কি বলা হয়? ন্যাচারাল ব্রিডিং। আরেকটা হলো জান প্রজননের মাধ্যমে আমরা জাত বিভাজন করে থাকি, জাত ডেভেলপ করে থাকি। এটা হলো পরাগায়নের মাধ্যমে, পরাগরেণুর মাধ্যমে, পরাগধানীর মাধ্যমে। কিভাবে? আমরা ধরেন আম্রপালি একটা সুন্দর আম, আবার আমরা দেখতেছি যে রঙিন একটা আম আছে, সেটা হলো জাপানি মিয়াজাকি বা আমেরিকান রেড পালমাল। আমেরিকান রেড পালমাল দেখতে খুব সুন্দর, মিয়াজাকিও দেখতে খুব সুন্দর। আমরা চাচ্ছি এগুলোয় ফলন কম, আম্রপালিতে ফলন বেশি। এই দুইটার সাথে একটা ক্রস ব্রিড ডেভেলপ করতে চাই। তেমনিভাবে দেখবেন বাংলাদেশের বিআরআরআই গবেষকরা একটা জাতের উদ্ভাবন করছেন বাড়ি 13 নামে। এই বাড়ি 13টা হলো আম্রপালি উইথ হলো রেড আমেরিকান পালমাল। এই দুইটার সাথে কি করছে? জার্মিনেশন করছে। এই দুইটার সাথে কি করছে? ব্রিডায়ন করছে, পরাগায়ন করছে। পরাগায়ন করে যে জাতটা আবির্ভাব করেছে, যে নতুন একটা ভ্যারাইটি তৈরি হয়েছে, সেই ভ্যারাইটির নাম দিয়েছে বাড়ি 13। এবং এটা দেখতে কেমন হয়েছে? দেখতেও লাল, আর সাইজে হয়েছে আম্রপালির মতো, ফলনেও হয়েছে আম্রপালির মধ্যে। একটাকে এ লাইন, একটাকে বি লাইন ধরা হয়েছে, একটাকে বাবা, একটাকে মা ধরে এটাকে ডেভেলপ করা হয়েছে। দেখা গেছে মাতৃত্বের গুণগুণ, মায়ের গুণাগুণটা আম্রপালির পেয়েছে, বাবার গুণাগুণটা ধরেন অন্যটা পেয়েছে। তাহলে দুইটার কম্বাইন হলো, রঙিনও হলো, আবার আম্রপালির মতো সুস্বাদুও হলো, দেখতেও আম্রপালির মতো হলো, ফলনেও আম্রপালির মতো হলো। তাহলে কি নতুন একটা ভ্যারাইটি তৈরি হয়েছে। তো এইভাবে আমরা জাত বা ভ্যারাইটি ডেভেলপ করে থাকি। এখন আমরা যেটা করব সাধারণত, যে কাটিংয়ের মাধ্যমে, গ্রাফটিংয়ের মাধ্যমে, গুটি কলমের মাধ্যমে, জোর কলমের মাধ্যমে, দাবা কলমের মাধ্যমে আমরা জাতকে ডেভেলপ করতে চাই। মানে সংক্ষিপ্ত সময়ে আমরা কি করতে চাই? সংক্ষিপ্ত সময়ে আমরা ফল সংগ্রহ করতে চাই এবং এটার সুবিধা আমরা ভোগ করতে চাই। তাই কিভাবে আমরা এই সংক্ষিপ্ত সময়ে আমরা সুবিধাটা ভোগ করতে পারি, সেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। তার জন্য আমরা একদম ওভার কনফিডেন্স হাই নিয়ে আমরা একজন টেকনিক্যাল পার্সনকে এখানে ডেকে নিয়ে আসছি বা আপনাদের জন্য নিয়ে আসছি, যিনি আপনাদেরকে এইটা একদম হাতে কলমে দেখিয়ে দিবে, আপনাদের দিয়েও দু একজনকে দিয়ে করাবে, যাতে করে আপনারা এটা নিয়ে বা এই শিক্ষাটা নিয়ে নিজেরা হাতে কলমে প্র্যাকটিস করে নিজেরা ডেভেলপ করতে পারেন। আপনি নার্সারি করলেন, নার্সারি ডেভেলপ করলেন, আদারওয়াইজ নার্সারি করলেন না, কেউ ভার্মি করলেন, সে এটাকে নিজের বাড়িটা গিয়ে করা শুরু করবেন। প্রথমে কচু গাছের মতো কাটতে শুরু করবেন, ঠিক আছে? যা পাইবেন তাতেই যাইয়া শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার হাত ঠিক হয়ে গিয়েছে। আপনার হাজবেন্ড বলেছে আমি বাদলে হয় না, এটাই স্বাভাবিক, বাদলে হবে। উনি 10টা বাঁধবে, একটা হবে, এক সময় 10টা বাঁধবে, 10টাই হবে। ক্লিয়ার? প্র্যাকটিস যত করবেন তত আপনার মধ্যে পারফেক্টনেস চলে আসবে। তাই ধন্যবাদ। এখন আপনাদের সামনে এই ব্রিফগুলো দিয়ে হাতে কলমে শিক্ষা দিবে আমাদের এখানেরই এই ফার্মের একজন টেকনিক্যাল পার্সন, জনাব মনিরুদ্দিন মির্জা টিটু। আপনাদেরকে খুব সুন্দরভাবে বর্ণনা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, চোখ দিয়ে দেখবেন না,
দেখে কি দিয়ে মানুষ? ব্রেন দিয়ে দেখে। চোখ দিয়ে যদি দেখতো তাহলে পাগল তার আত্মীয় স্বজনকে চিনতে পারতো। তার চোখ আছে, হাত আছে, মুখ আছে, নাক আছে, সব আছে, তাই না? যেহেতু পাগলের নাই কি, তার ব্রেনটা ঠিক নেই। আমরা ব্রেন দিয়ে, মন দিয়ে অনুধাবন করে বোঝার এবং নেয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমরা কলম সম্বন্ধে জানি। সর্বপ্রথমে আমাদের কি করা লাগবে? চিন্তা করা লাগবে। চিন্তা করা লাগবে কীরকম, যে আমরা যদি নার্সারি করতে চাই, চারা থেকে কলম করতে চাই, সেটা ব্যবসায়িকভাবে হোক আর বাড়িতে হোক, চিন্তা করা লাগবে। আর চিন্তা করে তারপর আপনার চারা তৈরি করতে হবে। চারা তৈরিতে কি লাগবে? এই যে এখন যে আমের সিজন আইছে, এই আমের সিজনে আমের যে এক একজন এক এক রকম বলে, যে বাড়া বলে, বিচি বলে, আটি বলে, যাই বলি আমরা, এই আমের বিচিগুলি সংগ্রহ করা লাগবে। ব্যবসায়িকভাবে যদি চিন্তা করেন, বেশি করে সংগ্রহ করা লাগবে, ভালো একটা জায়গায় বসানো লাগবে, মানে চারা ফুটানোর জন্য। বাড়িতে যদি দুই একটা যদি লাগাইতে চান, তাহলে যে জায়গায় লাগাইবেন সেই জায়গায় বীজটা ফেলাই রাখবেন, একটার কাছে 5টা চারা উঠবে। চারা ওঠার পরে 1 বছর সময় লাগবে। 1 বছর সময় আমরা এই সিজনে বিচি ফেলাইলাম, আগামী এই সিজনে আবার আমরা কলম করব। তার জন্য আমাদের কি কি করা লাগবে? আগে বিচি সংগ্রহ করা লাগবে। তারপরে আমার চিন্তা কি, ব্যবসায়িকভাবে করব, নার্সারি করব, নাকি নিজের বাড়িতে 5টা লাগাবো। কারণ সবার বাড়িতে কিন্তু ভালো ভালো জাত নেই, ভালো জাত নেই। তো ভালো জাত যদি আপনারা তৈরি করতে চান বাড়িতে বসে, তাইলেও আমাদের কি করা লাগবে? হয় কিনে নেওয়া লাগবে, আর যদি আমাদের কলম করা জানা থাকে তাইলে চারা করতে পারলে আমরা কলম করতে পারি। তাইলে আমরা চারা করতে হবে। চারা করলাম, যে যে জায়গায় ইচ্ছা লাগাবো সেইখানে বসাইলাম। 1 বছর সময় হলো, তারপরে আমরা কলমের চিন্তা করলাম। আবার এই যে চারা, যে বীজ যে বসাই দিলাম, বসাই দিয়ে আপনি ফেলায় রাখলেন, এইভাবে কিন্তু চারা দেবে না। এর পিছনে যত্ন নেওয়া লাগবে, এর পিছনে যত্ন নেওয়া লাগবে। এই যে আমরা যে এই যে চারাগুলি করি, এই চারাগুলি কিন্তু এমনিতে এই পর্যন্ত হয় না। এর পিছনে আমাদের অনেক সময় দেওয়া লাগছে, সার দেওয়া লাগে, ঔষধ দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, বন বাছা লাগে, অনেক কাজ আছে। এই সব মিলিয়েই আমাদের চারা 1 বছরে বানানো লাগবে। বানানোর পরে তারপরে আমরা কলমের সিদ্ধান্ত নেব। কলম আমরা সাধারণত করি হলো মার্চের মাঝামাঝি থেকে মার্চ, এপ্রিল, মের মাঝামাঝি বা জুন পর্যন্ত করা যায়, যদি আবহাওয়া ভালো থাকে। এটার জন্য, এই কলমের জন্য লোকে প্রচণ্ড তাপ লাগে। আপনি বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, এই সব মৌসুমে না, এই টাইমে না। যত রৌদ্র, যত তাপ, কলমের পার্সেন্টেজ তত বেশি। তাইলে আমরা কি করলাম? চারা তৈরি করলাম। চারা তৈরি করার পরে আমরা মার্চের মাঝামাঝি থেকে কলমের চিন্তা করব। কলমের চিন্তা করলে পরে আমাদের সায়নের দরকার আছে, যেটা বলি সায়ন বলি, আর ভালো একটা গাছের ঠাল যাই বলি আমরা। আপনি যে জাতটা তৈরি করবেন, যে জাতের ফল খাইবেন, সেই জাতটাও আপনার নির্বাচন করা লাগবে। তার ভিতরে বিভিন্ন জাত আছে, আপনাদের স্যারে বললো আম্রপলি, মল্লিকা আছে, ফজলি আছে, ল্যাংড়া আছে, আর এখন তো নতুন নতুন বিভিন্ন জাত আছে যেগুলো আমরা নিজেরাও নাম জানি না। অনেক অনেক আমের জাতের কোনো শেষ নেই, ফলের কোনো শেষ নেই। তা আপনারা যেটাই চিন্তা করবেন যে এই জাতটা আমি বানবো, এই জাতের ফল খাবো, সেই গাছটা আপনি নির্বাচন করা লাগবে। সেই গাছ নির্বাচন করে সেই গাছে ওষুধ পানি দেওয়া লাগবে। তারপরে কি হয়, অবশ্যই ফলন্ত গাছের ছায়ন লাগবে। আপনার চারা গাছের ছায়ন দিয়ে তো আর কাজ হবে না, ওই রকম 8-10 বছর লাগে যাইবে। ফলন্ত গাছের ছায়ন নিতে হইলে পারে ওই গাছের আবার একটু সেবা যত্ন করা লাগবে। যেহেতু আমের সিজনে আমাদের কলম করার সময় সব গাছে, সব ফলন্ত গাছেই তো আম আসবে, আম আসবে না? তা আম আসলে তো আর ছায়ন পাইবেন না। আমি যদি বেশি করে কলম করতে চাই তাইলে তো আমার ছায়নও বেশি লাগবে। এখন ছায়ন বেশি লাগলে পরে ছায়ন পাবেন কোথায়? সব গাছেই তো ফল। আপনার আগে চিন্তা করা লাগবে, ফল আসার আগেই আপনার চিন্তা করা লাগবে, মুকুল আসার আগে। আম গাছের মুকুল আসার আগেই আপনার চিন্তা করা লাগবে যে আপনি কি পরিমাণ কলম করবেন। আপনি 2000, 5000 যদি করতে চান তাহলে 5000, 10,000 একটা গাছে তো আর হবে না, বা একখান ঠালেও হবে না। তা আপনার কি করা লাগবে? নির্বাচন করা লাগবে কোন গাছ বানবেন, সেই গাছে যেন ফলন না আসে, মুকুল না আসে, সেই চিন্তা করা লাগবে।
তাহলে সেটা কি করা লাগবে, মুকুল আসার আগ দিয়ে আপনার গাছের গোড়ায় সার পানির ব্যবস্থা করা লাগবে। সার পানি ব্যবস্থা করলে পারি ওর ওই যে সার পানির তেজে ও নতুন করে রোগ ছেড়ে দেবে, ও আর মুকুল দেবে না। হ্যাঁ, ও নতুন রোগ ছাড়বে। নতুন রোগ ছাড়লে পরে আমাদের তো কলম করার জন্য সায়ন চলে আসলো। এইভাবে আমরা যদি কম বেশি করি, কম হইলে তো অসুবিধা নাই, এক এক গাছে 2, 4, 5টা 10টা তো পাওয়াই যায়। সব ঠালের আগাই তো আর ফল আসে না। যদি বেশি করে চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার ফলন্ত গাছের ফল না আসার যে পদ্ধতি আছে সেগুলি নেওয়া লাগবে। তারপর আমরা যে কলম করব, কলমের আগে যেমন সায়ন যে গাছ থেকে নেব সেই গাছেও আমার ঔষধ পানি করা লাগবে, ওষুধ দেওয়া লাগবে, কারণ ওদের পোকামাকড় আছে, রোগবালাই আছে, রোগ মুক্ত করা লাগবে। আবার যে গাছের সাথে, যে চারার সাথে আমরা কলম করব সেই চারারও রোগ মুক্ত করা লাগবে। আমাদের যে রোগের যে ওষুধ সেটা স্প্রে করে নেওয়া লাগবে। তারপর আমরা কলমে আসবো। কলম করব আমরা কোন মাসে? মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল, মে, জুন মাঝামাঝি পর্যন্ত আমাদের আবহাওয়া যে পর্যন্ত ভালো থাকে। রোদ্রের তাপ যত বেশি থাকবে, আবহাওয়া যদি যত বেশি গরম থাকবে, আমাদের কলম করার পার্সেন্টেজ তত বেশি হবে। আচ্ছা, আমরা কলম চারাও তৈরি করলাম, কলমের চিন্তা করলাম, কলমের সময় আসলো। তারপর আমরা কলম করার জন্য যে ঠালটা, যেটা সায়ন বলি, যে ঠালটা আমরা সংগ্রহ করবো, কাটবো, সেটা আমরা করবো। এখন আমরা সায়ন কাটার সময় কিছু কিছু জিনিস আছে, সেটা হলো কি, সব ঠালেই কিন্তু আপনার সায়ন আমরা বলি না। যে সায়নটা আমরা কলম করব সেই সায়নটা নির্বাচন করা লাগবে। সেটা আবার কীরকম, আমরা প্রথমে চেষ্টা করব যে উপরমুখী যে ঠালগুলি আছে ওইগুলো থেকে আমরা সায়ন, হ্যাঁ ওইগুলো থেকে আমরা সায়ন নেওয়ার চেষ্টা করব, উপরমুখী যে ঠালগুলি আছে। আবার এখন বলতে পারেন যে নিচের ঠালে হইবে না, হইবে না তা না, হইবে। উপরমুখীর ঠালগুলির গ্রোথ ভালো থাকে, রোগ বালাই কম থাকে, ওইগুলোর ফলনও আসবে তাড়াতাড়ি, ফলনও তাড়াতাড়ি আসবে। এই যে উপরমুখীর ঠালে যদি 6 মাসে ফলন আসে, তাহলে আর পরের বছর ওইটা লাগিয়ে যাবে। নিচের ঠালগুলি সাধারণত বাঁকাই হয়। এই জন্য আমরা চেষ্টা করবো উপরমুখী সায়ন নেওয়ার জন্য। নিলাম আমরা সায়ন। এখন সায়ন আমরা তো আর সায়ন কোনটার পায়, কীভাবে কাটবো এটার দরকার আছে। আমরা এইরকম ঠাল কাটিয়ে নিয়ে আসবো। ঠাল কাটার সময় আমরা যেটা সায়ন বলবো, যেটা আমরা বানবো, সেটার আবার কিছু কিছু বিষয় দেখার আছে। সেটা হলো কি, যে ঠালটা আমরা কাটবো, যে ঠালটা আমরা কলম করব, সেই ঠালে আমরা চোখটা দেখবো, মুকুলটা দেখবো, যে মুখ দিয়ে মুকুলের অবস্থা কি, নতুন মুকুল ছাড়িয়ে দিল, নতুন ডোকা ছাড়িয়ে দিল, নাকি ছাড়তেছে, নাকি সারা দেরি আছে, এইরকম একটা আমাকে খেয়াল করা লাগবে। খেয়ালের ভিতরে আমরা কোনটা বানবো, সেটা হলো গিয়া যেটা মুকুল ছাড়বে ভাব, যেটা মানে মুকুল দেবে এইরকম একটা অবস্থা এসে আমরা দেখলে তো বুঝতে পারবো। তার ভিতর আপনারা দেখেন এইটার কিন্তু অলরেডি কিছু অংশ ছাড়িয়ে দিছে, দেখছেন কিছু অংশ ছাড়িয়ে দিছে, এটা আমরা নির্বাচন করতে পারি। এইটা আর একটা দেখেন, এটাও আমরা নির্বাচন করতে পারি। আর একটা দেখেন, দেখছেন এটা শুরুই করে নাই। এইটা আমরা সাধারণত বলি ঘুমান্ত সায়ন। আমরা চেষ্টা করব এই সায়নগুলি না নিতে। এটা যে হইবে না তা না, কিন্তু পার্সেন্টেজ কম, সময় লাগবে। আপনি একটা জিনিস দেখেন, যে আমাদের কাঠে সেরে ফাড়ে ভাঙে না মানুষের বিভিন্ন জায়গা, যত সময় বেশি নেবে সমস্যা কিন্তু তত বাড়তে থাকে। ওই যে সাথে সময় যত বেশি নেবে সমস্যা তত বাড়তে থাকে। দেখেন হাত ভেঙে গেলে ঠিকই হচ্ছে না, 6 মাস পর 1 বছর পর ঠিক হয়েছে, কিন্তু ওটা বাঁকা রয়েছে। এইরকমই যেটা ঘুমান্ত সায়ন, সেইটা যদি আপনি বাঁধেন, এইটা অনেক সময় নেবে। এই সময় নিতে নিতে দেখা গেল যে এইটা শুকানো শুরু করে দিয়েছে। এই জন্য আমরা চেষ্টা করব এটা এই ধরনের সায়ন না নিতে। আমরা সায়ন সবসময়
কোনটা বানবো যেটা মুকুল সারবে সারবে ভাব, সেটা তো আমরা দেখলে বুঝবো। এই সায়নটা আমরা নেব, এই সায়নটা নিয়ে তারপরে আমরা আলুকে কলম করবো। আচ্ছা, আমরা ওই সায়নের ঠাল কাটতে নিয়ে আসলাম, এই পাতা সহিত তো নিয়ে আর বাঁধিয়ে দেবো না। এখন আমরা এই কলমটা দুইভাবে করি। একটা করি ফিতে পেঁচাইয়া পুরোটা একেবারে মাথা পর্যন্ত, আর একটা করি হলো কি শুধু জোড়াটায় ফিতে পেঁচাইয়া উপরে একটা টুপি করাই দিই। এই দুই রকম করতে হইলে কি পাতাগুলো দুই রকম কাটা লাগবে। যদি আমরা ফিতে পেঁচাই দিই তাহলে আমাদের পাতা কাটার নিয়মটা দেখেন, গুড়া সমান করে পাতার যে ডাঁটটা আছে ওইটা গুড়া সমান করে কাটবে, পুরোটা ফেলাই দিলাম। তারপরে উপরের যে পাতা 4-5টা থাকে এইটা আমরা একটু বড় করে কাটলাম, দেখছেন? এটা হলো আমরা কোনটা করার জন্য, যদি আমরা কলমে টোটালটা ফিতে পেঁচাই দেই সেই ক্ষেত্রে আমাদের সায়নের পাতা কাটার নিয়ম, বুঝতে পারছেন? আচ্ছা, আর আমরা সায়নটা কি পরিমাণ রাখবো না, এক বিরেস্টে কিন্তু 9 ইঞ্চি, আমরা 5 ইঞ্চি 4 ইঞ্চিও হবে, 5 ইঞ্চি সাধারণত, বা 6 ইঞ্চিও যদি হয় সেটার আবার ক্ষেত্র আছে কিছু। সেটা হলো কীরকম, আমরা চেষ্টা করবো সবসময় এক গিরের ভিতরে সায়নটা রাখতে। এক গিরে তো বুঝছেন এক একটা ধাপ আছে, দেখেন এই যে একটা ধাপ, এইখান থেকে কিন্তু আবার নতুন ও কুশি ছেড়ে এই পর্যন্ত আইছে, এই পর্যন্ত এসে এইখান থেকে থামছে, ও নতুন কুশি ছেড়ে এই পর্যন্ত আইছে, এইখান থেকে এই পর্যন্ত আইছে, এইখান থেকে এখন আবার নতুন ছাড়ে, এক একটা ধাপ। হ্যাঁ, আমরা চেষ্টা করব এক ধাপের ভিতরে সায়ন নেওয়ার, কিন্তু সবসময় এক ধাপের সায়ন পাওয়া যায় না। দেখা এই যে এইটাই দেখেন, এটা কিন্তু মুকুল ছাড়তেছে, কিন্তু এখানে এক ধাপ আইছে এই পর্যন্ত কয় ইঞ্চি, 2.5 ইঞ্চি, কিন্তু আমি তো 2.5 ইঞ্চি এইটা জোরের জন্য যদি কাটি 1 ইঞ্চি কাটবো, আমার তো এটা থাকেই না। এই জন্য মাঝে মাঝে আপনার এক ধাপের সায়ন পাওয়া যায় না, ওই ক্ষেত্রে আমরা আর এক ধাপ নিয়ে কাটবো। আমরা 4-5 ইঞ্চি সায়নটা রাখবো, তাতে যদি আর এক ধাপ পায় কিছু করার নাই। আচ্ছা গেল, তারপরে আমরা সায়ন যে নেব, এই সায়নটা বয়সের একটা বিষয় আছে। আপনার চারা কিন্তু বয়স কম, চারা বয়স কম, সায়ন যদি বয়স্ক হয়ে যায় তাহলে আবার সমস্যা আছে। এটা হলো নরম সায়ন, বয়স্ক হইলেও কিন্তু শক্ত হয়ে যাবে, বড় হাড্ডি পাকিয়ে গেছে, কাঠ যেটা ওর ভিতরে কাঠ হয়ে গেছে, তো এইটার সাথে এটা মিলবে না। আমরা চেষ্টা করব সায়নের এখন দিন মাস তো আর কোনো সম্ভব না, আমরা দেখব যে এই গাছের রং সবুজ বর্ণ হয়েছে কুশি ছাড়ার পরে, এবং পাতার রং সবুজ বর্ণ হয়েছে, এইটাই আমরা সায়ন বলবো। এখন গাছের রঙও কালো হয়ে গেছে, পাতার রঙও কালো হয়ে গেছে, তার মানে ওটার বয়স বেশি হয়ে গেছে। সাধারণত হয় আমাদের ফজলি কিন্তু একটু বয়স হইয়া তারপরে কুশি ছাড়ে, অন্যগুলি কিন্তু সেরকম না। দেখেন এই পাশে এই পোটটা দেওয়ার পর আবার আর একটা পোট বেরিয়ে গেছে, কিন্তু ফজলিতে সময় লাগে, ফজলিটা কালো হয়ে যায়। তো আমরা সায়ন দেখবো যে পাতার রং গায়ের রং সবুজ বর্ণ হয়েছে মিনিমাম, যদি এরকম লাল বর্ণ থাকেও তো এমনি তেনাইয়ে গেছে, ওর বান্ধে তো রাখা সম্ভব না, ওর ভিতরে হাড্ডি হয় নাই। তো আমরা এইভাবে চেষ্টা করব, সায়নের রং দেখবো, পাতার রং দেখবো, রোগ মুক্ত দেখবো, তারপর আমরা সায়নটা আনলাম। আনার পরে দেখেন আমরা চেষ্টা করব সায়নের যে সাইজ, সায়নের যে মোটা, এইটার সাথে আমরা চেষ্টা করব যে গাছের সাথে বানবো সমন্বয় রাখার চেষ্টা করব। হইবে না সব সময়, কারণ হলো কি একটা সায়ন আর একটা গাছ ওরা তো আর মিললে জুললে তো আর হয় না, ও ওর মতন হয়েছে, ও ওর মতন হয়েছে, চেষ্টা করব সমানে সমানে। যদি না হয় সেইটা আবার বাধার ভিতরে আবার সিস্টেম আছে, বাধার ভিতরে আবার সিস্টেম আছে, কম বেশি যদি হয় সেটাও আমরা দেখবো। তবে চেষ্টা করব সব সময়ই, আমরা তো সায়ন কাটটা এনে থুইছি, গাছটার দিক চাইলাম কি পরিমাণ মোটা সায়নটা লাগবে,
আমরা এইখান থেকে বাঁচছে মোটামুটি এটা মিলেন নিয়ে চেষ্টা করে সেইটা কিন্তু আমরা হাত দিই। আমরা সাধারণত যেগুলো করি আমরা গাছটার দিক চাই, ছায়ানির দিক চাই, মোটামুটি মিল রেখে চেষ্টা করি। আচ্ছা, তাহলে দেখেন যে এইটার সাথে আমরা কোনটা মিল রাখতে পারি। এইটা মোটামুটি যদি এইখান থেকে কাটি আসে, আমরা তাহলে ছায়ন কাটা দেখি। দেখেন ছায়ন আমরা চেষ্টা করব, অস্ত্রটার দিক খেয়াল রাখবেন। অস্ত্র ধারালো এবং পাতলা হওয়া লাগবে, ধারালো পাতলা হওয়া লাগবে। ধারালো লাগবে কিসের জন্য? এইটা কাটা লাগবে কোনো রকম কোনো জন্য থেতলায় না যায়, ছেঁচড়ায় না যায় বা ফাইডে না যায়, এইটা চেষ্টা করা লাগবে। এই জন্যই প্রচণ্ড ধার লাগবে। আমরা এই চাকু আনার আগে কিন্তু আমরা ব্লেড দিয়ে করতাম, এই ব্লেডে কী পরিমাণ ধার থাকে। এখন আমরা এইগুলো দিয়ে করি। দেখেন আমরা ছায়নটা কাটি, ছায়নটা কাটার সময় দেখেন আপনি কিন্তু এইভাবে কাটতে পারবেন না। এইভাবে যদি কাটেন তাহলে আপনার না থাকবে হাতের ব্যালেন্স, না গাছে কথা শুনবে, আপনার এই নিচে একটা প্রেশার দেওয়া লাগবে। এই দেখেন আমরা যেভাবে ধরি, আমাদের ছায়ন যে জায়গাতে কাটবো সেইখানে নিচে কিন্তু আমাদের এই হাতে একটা প্রেশার আছে। আমি যদি এইটা কাটতে যাই এটা নিচে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা নাই, বুঝতে পারছেন? আবার আপনারা যে এইভাবে কাটবেন তখন তো হাতে পোষ দেবেন, ঠিক না? আস্তে আস্তে হইবে। দেখেন আমরা এই এইখান থেকে আমরা শুরু করলাম। এটা কিন্তু 1% নামানো হয়েছে, ধার তো লাগবেই। দেখতে পাচ্ছেন 1% নামাই দিচ্ছে। আচ্ছা, আমরা তো অপর পিঠও কাটবো। অপর পিঠ কাটার সময় আপনারা খেয়াল রাখবেন যে এই যে কাটছি যেখান থেকে শুরু করছি ঘুরাইয়া আবার সেইখান থেকেই শুরু করা লাগবে। এটা খেয়াল করলেই পারা যাবে। দেখেন অপর পিঠে, হ্যাঁ, ওইভাবে তো কাটতে লাগে, হ্যাঁ হয় না, হইবে। সমান করে কাটতে দোনো পাশ করছে, দোনো পাশে তো করে আবার ওইটা দোনো পাশ করেই দেয়, কিন্তু হয় না। দেখছেন শুধু দেখলেই হইবে না, এটা কিন্তু দুই একটা করে দেখার লাগবে। তারপর আমরা ছায়নটা কাটলাম। এই ছায়নে এইটার কিন্তু একটা কষ আছে, আপনি জেনারেশনে রেখে দিবেন। এইটা কিন্তু ময়লা লাগতে পারে, আর যেখানে ময়লা লাগবে সেইখানে কিন্তু আর জোর নেবে না, কষের সাথে ময়লাটা আটকা যাবে। তাইলে আমরা কি করব, এটা আমরা যারা সাধারণত রাখি সেটা হলো 2 ঠোঁটের মাঝখানে রাখি। তারপরে আমরা গাছটা কাটবো। দেখেন গাছটা কিন্তু কাটছি একটু 30 করে, একটু 30 করে কাটছি। 30 করে কাটার কারণ আছে। কারণ হলো কি, এটা সোজা করে কাটছি, এইটা সোজা করে কাটছি। এইটা যদি আমরা কলম করার জন্য ফাটিয়ে ঢুকাই একটা, এটা আপনাদের দেখানোর জন্য বলতেছি। এই দেখেন এই পাশেও একটা গ্যাপ আছে, এই পাশেও একটা গ্যাপ আছে, আছে না? এটার সাথে এটা কিন্তু মেলে নাই। এইখানে এই যে কাটার জন্য এই জায়গায় একটা থাক করে রয়েছে। অবশ্যই যদি আমরা 30 করে কাটি, এই যে একটা যে তাক পরে রয়েছে এই তাকটা এত থাকবে না, সীমিত থাকবে। আচ্ছা, আমরা ছায়নটা কাটলাম, এইটা আমরা ফাড়বো। আমি বলছিলাম যে পাতলা অস্ত্র লাগবে, চাকু লাগবে। পাতলা কেন লাগবে এখন এটা বলতেছি। আপনি যদি মোটা একখান দাহান দিয়ে, দাহানেও কিন্তু ধার আছে, আপনি কাটার সময় এমনও দাহান আছে যে কাটা যাইবে, কিন্তু ফাড়ার সময় কি হইবে, আপনি যদি এই দেখেন এই যে ফাড়লাম, এই যে চাকুটা কিভাবে ধরছি, এইগুলো কিন্তু একটা বিষয়। আমার চাকুটার ব্যালেন্সও আমার হাতে আছে, গাছের ব্যালেন্সও হাতে আছে। আপনি যদি এই যে সিস্টেম করে না ধরেন তাইলে ও হয়তো এক কোণা দিয়ে দৌড় দিয়ে বাইরে যাইবে,
যেহেতু ধারালো চাকা যেগুলো সাইড হয়ে যেতে পারে। সাইড হয়ে যাইতে পারে। আবার এমনও হইতে পারে ও বেশি নেমে যাইতে পারে, আবার এমন হয়েছে যে আপনার হাতে যায় লাগতে পারে। এই জন্য আপনি এইভাবে রাখবেন, এইটা এই জায়গা দেবেন, এইটা এই জায়গা দিয়ে চাপ দেবেন, এইটা দিয়ে চাপ দেবেন। এই বুড়ো আঙ্গুল দিয়ে যদি চাপ দেন তাইলে আপনি কত দূর নামাইবেন আপনি এই আঙ্গুলেই বলে দেবে, আঙ্গুলেই বলে দেবে। আপনি যদি এই হাত দিয়ে চাপ দেন তাইলে আপনি ব্যালেন্স পাইবেন না হ্যাঁ নিচে দেখছি যে কত দূর আপনি নেবেন। আচ্ছা, আমাদের কাটা হইলো। দেখেন, তারপরে আমরা এই যে কলমটা ঢুকাইলাম। আমার এই সায়নটা কাটার ভিতরে আবার টেকনিক আছে, আপনারা এটি কিন্তু বোঝেন নাই। আমার কিন্তু এক পাশে কম কাটা আছে, এক পাশে বেশি কাটা আছে। এটা তো কেউ ধরেন নাই, বোঝেনও নাই। এক পাশে একটু বেশি নামান্য আছে, আর এক পাশে কম নামানো আছে। বুঝতে পারছেন এইটার কারণ কি? এইটার কারণ এই দিকে দেখেন, এক পাশে বেশি এইখানেও কিন্তু এক পাশে কম বেশি করে ভাড়া আছে, এক পাশে কম বেশি করে কাটা আছে। এখন আমার যে পাশে কাটটা বেশি আছে আর এইখানে যে পাশ দিয়ে আমি বেশি কাটছি এইটার সাথে দেখেন, এইটা আবার এই যে আপনি যে ঢুকাইবেন এইটা কিন্তু ব্যালেন্স থাকবে না। আবার আপনি এই দুই আঙুল দিয়ে এইভাবে ধরবেন, ধরলে কি হইবে, আপনি এই সায়নটা যে সময় ঢুকাইবেন তখন না এদিক যাইবে না এদিক যাইবে, দুই পাশেই আমার প্রেশার আছে। আমরা এই দেখেন, এই ঘুমাও কে, ও আমার কিন্তু বিয়ে না। আর এর সাথে আমার দুইটা সম্পর্ক, শাশুড়িও হয় বিয়েও হয়। এই যে আমাদের কম বেশি হয় না, সায়ন মোটা গাছ চিকুন বা গাছ মোটা সায়ন চিকুন, এই যে কম বেশি যে হয়, আমি কিন্তু আপনাদের এক কোণা দেখাইছি, এটারও কম বেশি আছে। আর এক কোণা দেখেন, এই পাশ কিন্তু মেলে নাই, মিলছে? এইটাই হলো গিয়ে সায়ন যদি কম বেশি হয় এই 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 সমস্যাটা হইবে। আর এটা কিন্তু তেমন কোনো সমস্যা না। আপনি সবসময় এক কোণা দেখবেন, দুই কোণা দেখে কলম করতে পারবেন না, কোনোটাই 100% সায়নে গাছে মেলবে না। হ্যাঁ, কম বেশি হইবেই। এই জন্য আপনি এক কোণা মিলিয়ে দেওয়াই লাগবে। আপনি দেখেন এই পাশে এই যে সায়নের চামড়াটা ভিতরে ঢুকে গেছে, হাড্ডিটা কিন্তু মূল গাছের হাড্ডিটা বাইরে গেছে, ওজন নেবে কোন জায়গা দিয়ে, সময় লাগবে। আর এইখানে চামড়ায় মিলিয়ে গেছে, ও দ্রুত ধরবে, আস্তে আস্তে এটাও গ্যাপ পূরণ হয়ে যাবে। তো ও যদি ধরতেই না পারে তা গ্যাপ পূরণ করবে কেমনে? আমরা সবসময় মাথায় রাখবো এক কোণা আমাদের মিলিয়ে দেওয়াই লাগবে, এক সাইড মিলিয়ে দেওয়া লাগবে। দেওয়া লাগবে। তারপর আমরা ফিতে পেঁচাবো। দেখেন, জোড়ার নিচ থেকে আমরা যে জোড়াটা দিছি, জোড়ার নিচ থেকে আমরা ফিতে পেঁচাবো। ফিতে পেঁচানোর সময় আমরা এই যে দুই আঙ্গুল দিয়ে জোড়াটাও একটু চাপ দেব আর ফিতেটাও টানের উপরে রাখবো। হ্যাঁ, কোনো মতেই লুজ রাখা যাবে না। পুরোটা পেঁচাই দিলাম। দেখেন, এটা কিন্তু দেখানোর জন্য বান্ধা হয়েছে, কিন্তু এটা হবে। এই জন্য আমি এই জাতটাও ভালো আনছি, ব্যানানা। এই জন্য আমি জাতটাও ভালো আনছি, চিন্তা করি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম। জি। আচ্ছা, এই একই সিস্টেমে শুধু ফিতে পেঁচাই, এই একই সিস্টেমে দেখেন শুধু ফিতে পেঁচাইনি হলো গিয়ে আমরা জোড়ার নিচ থেকে শুরু করলাম ফিতে পেঁচাইনিটা। ফিতে পেঁচানোর সময় আমাদের কি করার আছে? হ্যাঁ, দুই আঙ্গুল দিয়া
চাপ দিলাম আমরা কিন্তু জোড়ার নিচ থেকে এটা আমি দুইটা ইয়ে বললাম হ্যাঁ শুধু জোড়ার নিচ থেকে জোড়ার উপর পর্যন্ত জোড়ার উপর নিচে দুটোই ফিতে পেঁচায় বন্ধ করে দেওয়া লাগবে। বন্ধ করে কেন দেওয়া লাগবে? দেখেন আমাদের রৌদ্র তাপ আবহাওয়া ভালো আছে, কিন্তু আবার কিছু সময় পরে বৃষ্টি পড়বে। বৃষ্টির পানি জোড়া মুখে যদি পড়ে তাইলে কিন্তু ওইখানে এই যে কষটা যে ওর যে কষ ওর যেটা রক্ত আর কি, ওইখানে বৃষ্টির পানি পড়লে পারে ওইখানে আর জোড়া নেবে না, ওইখানে জোড়া নেবে না। এই জন্য আমাদের জোড়ার উপর থেকে নিচ পর্যন্ত অবশ্যই টাইট করে ফিতে পেঁচাই দেওয়া লাগে। তারপর আমরা কি করব, এটা হলো শুধু যদি আমরা জোড়া পেঁচাই তার উপরে একটা টুপি পরাই দেবো, ব্যাস কলম শেষ। এই একই কলম, এই একই গ্রাফটি আমরা পেয়ারায় করতে পারি, জামে করতে পারি, কুমড়ায় করতে পারি, হ্যাঁ মালটায় করতে পারি,